আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আচ্ছা, এই মুহূর্তে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে মোটামুটি ভালো ফিল করতেছি। কারণ গত সপ্তাহে আমরা যেভাবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছি, যেভাবে আর্সেনালের এগেইনস্টে নিজেদের ঘরের মাঠে ওদেরকে ডেকে নিয়ে এসে নিজেদের ভাষায় নিজেরা বাঁশ দিয়েছি। ওই বাঁশ দেওয়ার পরে এখন নিজেদেরকে কিছুটা ভালো ফিল করতেছি। কারণ ওই বাঁশ থেকে নিজেদেরকে কিছুটা রিকভারি করা ট্রাই করতেছি। রিয়াল মাদ্রিদ নিজেদেরকে কিছুটা রিকভার করা ট্রাই করতেছে। এখন রিয়াল মাদ্রিদ ফ্যান আপনারা যারা আছেন মোটামুটি এই সপ্তাহে ভালো ফিল করতেছেন। কারণ রিয়াল মাদ্রিদ গত সপ্তাহে চাইতে এই সপ্তাহে বেশ ভালো একটা শেপে আছে। চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটাতে হারার পরে এখন রিয়াল মাদ্রিদ টানা দুইটা ম্যাচে লা লিগাতে জয় তুলে নিয়েছে, যার কারণে এখন বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ডিফারেন্সটা হয়ে গেছে মাত্র 4। তো এখন লা লিগাটা এমন একটা অবস্থানে গেছে যে এদিক থেকে ওই দিক একটা টিম যদি পয়েন্ট লুজ করে, যে কোনো একটা ম্যাচে যদি পয়েন্ট লুজ করে, তাহলে তারা কিন্তু শিরোপার থেকে এক ধাপ পিছিয়ে যাবে। এখন আপনি যদি পয়েন্ট দেখেন তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে বার্সেলোনার পয়েন্ট হচ্ছে ৭৬, রিয়াল মাদ্রিদের পয়েন্ট হচ্ছে ৭২, অর্থাৎ 4 পয়েন্টের একটা ফারাক আমরা দেখতে পাইতেছি। সো এখন লা লিগাতে আর মাত্র 5টা ম্যাচ বাকি আছে। সো ওই 5টা ম্যাচের শেষে আমরা হয়তোবা উইনার পেয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে লা লিগার এল ক্লাসিকোর দ্বিতীয় লেগের ম্যাচটা কিন্তু এখনো বাকি আছে, যেটা হবে আগামী মাসের সম্ভবত 9 কিংবা 10 তারিখ। ওই ম্যাচটাতে এক্স্যাক্টলি যারা জিতবে আপনি ধরে নিতে পারেন যে তারাই শিরোপার আরো এক ধাপ সামনে চলে যাবে। যদি রিয়াল মাদ্রিদ হেরে যায় তাহলে আপনি লিখে রাখেন যে রিয়াল মাদ্রিদ এবারের ট্রফিটা হারিয়ে ফেলতেছে। মানে এটা অফিসিয়ালি মোটামুটি ওই মোমেন্টটা হয়তো বা হয়ে যাবে। আর যদি বার্সেলোনা হেরে যায় রিয়াল মাদ্রিদের এগেনস্টে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে একেবারে লা লিগার শেষ ম্যাচ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আই মিন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার একেবারে শেষ ম্যাচ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে যে আসলে এক্স্যাক্টলি লা লিগাটা কে জিততে চলেছে। তো এটা হচ্ছে বর্তমানে পয়েন্ট টেবিলের সিনারি এবং ট্রফি ক্লেম করার সিনারি। এক্স্যাক্টলি আসলে কোন টিমটা এই মুহূর্তে ট্রফিটা ক্লেম করতে পারে। এবার আসি আমরা গতকালকের ম্যাচের দিকে। দেখুন, গতকালকে রিয়াল মাদ্রিদ হেতাফের ঘরের মাঠে খেলতে গিয়েছিল, যেখানে মোটামুটি 1-0 গোলের একটা জয় তারা তুলে নিয়েছে, যেখানে আর্দা গুলারের আউটস্ট্যান্ডিং আউটসাইড অফ দ্য বক্স, শুধু আউটসাইড অফ দ্য বক্স নয়, উইক ফুটে শুট করে তিনি একটা গোল করেছেন। অর্থাৎ ডান পায়ে আউটসাইড অফ দ্য বক্স থেকে দারুণ দুর্দান্ত একটা গোল করে রিয়াল মাদ্রিদকে সম্পূর্ণ তিনটা পয়েন্ট এনে দিয়েছে। বা এটা 3 পয়েন্ট না, এটা ট্রফি ক্লেম করার জন্য বাঁচা মরার একটা পয়েন্ট। তিনটা পয়েন্ট, মহামূল্যবান তিনটা পয়েন্ট আমরা আর্দা গুলারের কাছ থেকে পেয়েছি। এখন আমরা আসি ম্যাচটার দিকে। আসলে রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটাতে পজিটিভ কি দিকগুলা রয়েছে, রিয়াল মাদ্রিদের জন্য এই ম্যাচটাতে নেগেটিভ কি দিকগুলা রয়েছে। পজিটিভ দিকগুলার কথা যদি বলি তাহলে এই ম্যাচটাতে এন্ড্রিক মোটামুটি গেম টাইমিং পাইছে, আর্দা গুলার গেম টাইমিং পাইছে এবং তিনি রিয়াল মাদ্রিদকে সম্পূর্ণ 3টা পয়েন্ট এনে দিয়েছে এই ম্যাচটাতে। আরো যদি আমি পজিটিভ কথাবার্তা বলি তাহলে বলবো যে এই ম্যাচটাতে রদ্রিগো আপনার রেস্ট পাইছে। এই ম্যাচটাতে জোড বেলিংহাম, রুডিগার্ড, তারপর লুকা মদ্রিচ, সাবায়োস, এরা কিন্তু ফার্স্ট হাফে অনেকটা রেস্ট পাইছে, যার কারণে পরবর্তী যে ম্যাচটা রয়েছে আমাদের এল ক্লাসিকোর, যে কোপা দেল রে ফাইনালটা রয়েছে বার্সেলোনার এগেইনস্টে, ওইখানে আমরা হয়তোবা এটার ফলাফলটা দেখতে পারবো। কারণ তাদেরকে কিন্তু রেস্ট দেওয়া খুবই ইম্পর্টেন্ট ছিল। প্লেয়ার গুলা লাগাতার খেলতেছে তাদের স্টেমিনারও মোটামুটি প্রয়োজন আছে। সো স্টেমিনা ঠিক রাখার জন্য হয়তোবা তাদেরকে ফার্স্ট হাফে অনেককেই রেস্ট দিয়েছে, যার কারণে আমরা এখানে দেখতে পেয়েছি যে বেশ কয়েকটা ইয়াংস্টারকে এই জায়গায় সুযোগ দিয়েছে। এন্ড্রিকের কথা বললাম, আর্দা গুলারের কথা বললাম, আমরা এই জায়গায় দেখলাম যে আলাবাকেও কিন্তু স্টার্টিং 11-এ নিয়ে আসা হয়েছিল। ফ্রাঙ্ক গার্সিয়াকে অপর দিকে আমরা দেখছি যে স্টার্টিং 11-এ নিয়ে আসা হয়েছিল। সো এগুলা দেখার পরে আপনার কাছে অনেকটা পজিটিভ জিনিস মনে হবে যে প্লেয়ার গুলাকে আমরা সুযোগ দিতে পারি না, পর্যাপ্ত পরিমাণ গেম টাইমিং দিতে পারি না, তাদেরকে গেম টাইমিং দিতে পেরেছে রিয়াল মাদ্রিদ। এবং এইখান থেকে তাদের পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ তিনটা পয়েন্ট নিয়ে এসেছে। এখন এগুলো হচ্ছে পজিটিভ কথাবার্তা। এবার আমরা আসি কিছু নেগেটিভ সাইডের দিকে। দেখুন, এই ম্যাচটাতে আমরা দেখছি যে একটা সময় কামাভিঙ্গা সাবস্টিটিউট হিসেবে ম্যাচে 46 মিনিটে নামছে। তিনি ম্যাচের শেষের দিকে এসে একটা ইনজুরি পিক করেছেন, যার কারণে হয়তোবা তিনি সামনের ম্যাচটা বার্সেলোনার এগেইনস্টে যে ম্যাচটা রয়েছে ওইটা মিস করতে পারেন। আর সম্ভবত সামনের ম্যাচটাতে এই জায়গায় আমি যতটুক পর্যন্ত ইনফরমেশন পেয়েছি, এই জায়গায় ফাব্রিজো রোমানো পর্যন্ত পোস্ট করেছে যে
কামাবিঙ্গাকে বার্সেলোনার এগেনস্টে লেফট ব্যাকে শুরু করানো হবে, বাট এখন কামাবিঙ্গা যে ইনজুরিটা পিক করেছে ওইখানে আমাদেরকে হয়তোবা ফ্রাঙ্ক গার্সিয়া কিংবা মেন্ডিকে ইউজ করতে হবে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য নেগেটিভ একটা পয়েন্ট আর কি। তো ওইটাকে বাদ দিয়ে এখন আমরা যদি আরো কিছু নেগেটিভ পয়েন্টের কথা বলি তাহলে বলবো যে দেখুন, রিয়াল মাদ্রিদ এমন একটা টিম যাদের এগেনস্টে যেই কোনো টিম সেটা বার্সেলোনা হোক, সেটা আর্সেনাল হোক, সেটা এসি মিলান কিংবা লিভারপুল কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদ কিংবা লা লিগার যে ছোট ছোট টিমগুলো রয়েছে, তারা অনায়াসে একেবারে রিয়াল মাদ্রিদের ডি বক্সে বল নিয়ে ঢুকে যায়। এটার প্রুফটা আমি আপনাকে দিচ্ছি। গতকালকে রিয়াল মাদ্রিদ কয়টা শুট কনসিড করছে, 20টা শুট কনসিড করছে, যেখানে আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের ডি বক্সের ভিতর থেকে অপোনেন্ট হেতাফে এই জায়গায় 15টা শুট নিছে, যেখানে রিয়াল মাদ্রিদ সম্ভবত 6টা না 7টা শুট নিতে পারছে অপোনেন্টের ডি বক্সের ভিতর থেকে। সো আপনি বুঝতে পারতেছেন রিয়াল মাদ্রিদ এখন ডি বক্সে তাদের যে ডি বক্সটা রয়েছে ওইটাতে কতটা উইক, যেখান থেকে তারা একের পর এক শুট কনসিড করতেছে। সো এটা কিন্তু একটা তাদের জন্য নেগেটিভ পয়েন্ট। এমন ধরনের ফুটবল যদি সামনের ম্যাচটাতে বার্সেলোনার এগেনস্টে খেলে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আরো 4টা-5টা গোল আমাদেরকে খাইতেই হবে। এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট। কারণ গতকালকে এই জায়গায় হেতাফে যে 5টা বিগ চান্স মিস করছে, এগুলা যদি মিস না করতো তাহলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে 2টা-3টা গোল তো মানে খাইতো, তাতে কোনো সন্দেহ নাই। মানে আমাদেরকে পিছনে আরো 4টা-5টা থাপ্পা লাগাই দিতে পারতো যদি হেতাফের ফিনিশিং গুলা ভালো হইতো। এবার আপনি যদি রিয়াল মাদ্রিদের গোল এক্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের গোল এক্সি হচ্ছে 1.50 এবং অপোনেন্টের হচ্ছে 2.36। মানে বুঝতে পারতেছেন এক্সিতে কি অবস্থা। গত ম্যাচটাতে হেতাফে বল কম দখলে রেখে যেভাবে তারা বিল্ড আপটা খেলছে, যেভাবে কাউন্টার অ্যাটাকের বিল্ড আপ ফুটবল খেলছে, যেভাবে হাই প্রেস করছে, এইটা দেখার পরে আপনার কাছে অবশ্যই মনে হবে যে রিয়াল মাদ্রিদ বিল্ড আপ ফুটবলে অপোনেন্টের চাইতে তেমন একটা ভালো করতেছে না, যেটা আমরা গতকালকের এক্সি থেকেও মোটামুটি বুঝতেছি। সো এইটাও কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা নেগেটিভ পয়েন্ট। যদি এমন ধরনের নেগেটিভ পয়েন্ট এটা যদি সামনের ম্যাচটাতে ক্যারি করে বার্সেলোনার এগেনস্টে, তাহলে বার্সেলোনার এগেনস্টে আমরা হয়তোবা আগের মতো আরো 4টা-5টা গোল খাবো। এখানে আমরা 2 ম্যাচে এবারের মৌসুমে সম্ভবত 2বার মুখোমুখি হয়েছে, যেখানে 2 ম্যাচে 9টা গোল কনসিড করছে রিয়াল মাদ্রিদ। একটা ম্যাচে 4টা, একটা ম্যাচে 5টা গোল কনসিড করছে। তো এমন হইলে আবারও আমরা হয়তোবা এই নেগেটিভ পয়েন্টের কারণে এই ম্যাচটাতে সামনের ম্যাচটাতে আরো 4টা-5টা গোল খাইতে পারি। এবার আমরা আসি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে। দেখুন প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আর্দা গুলারের কথা আরো একবার বলতে চাই, যিনি কিনা এই ম্যাচটাতে সর্বোচ্চ পরিমাণে বল টাচ করছে এবং সর্বোচ্চ পরিমাণের সাকসেসফুল পাস জেনারেট করছে, যেখানে আপনি দেখতে পারবেন যে 78 মিনিট মাঠে থেকে 99 বার বলে টাচ করে 78টা পাস জেনারেট করছে, যেখানে 68টা ছিল সাকসেসফুল পাস। ওই পাসের মধ্যে ফাইনাল থার্ডে সম্ভবত 8টা পাস ছিলেন এবং তিনি 3টা চান্স ক্রিয়েট করেছে, যেখানে একটা ছিল বিগ চান্স, 2টা শুট নিয়েছেন, যেখান থেকে আউটসাইড অফ দা বক্স থেকে দারুণ একটা গোল করেছেন। সো এটা হচ্ছে মোটামুটি তার পারফরমেন্স। আবার যদি আপনি ডিফেন্সিভলির কথা হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 2টা ট্যাকেল করছে, যেগুলো সাকসেসফুল ট্যাকেল, 8টা রিকভারি করেছে, 2টা ইন্টারসেপশন করেছে। সো ডিফেন্সিভলিও মোটামুটি বেশ ভালো ছিল। এখন আমরা তার যেই সিনারিটা দেখছি, অর্থাৎ তার যেই গেম প্ল্যানটা অথবা কার্লো আনচেলত্তি তাকে নিয়ে যে প্ল্যানটা করেছে, ওই প্ল্যানটার মধ্যে আমরা দেখতে পাইছি যে তাকে মোটামুটি একজন নাম্বার 8, নাম্বার 6, নাম্বার 8 এমন একটা রুলে কিন্তু তাকে খেলানো হয়েছে। নাম্বার 6ও ধরতে পারেন, নাম্বার 8ও ধরতে পারেন। আপনি যদি এখন তার হিট ম্যাপটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি হোল্ডিং মিডফিল্ডার হিসেবে ওই রাইট সাইডে কিছুটা অনেকটা সরে খেলেছে, যেখানে লুকাস ভাস্কেস যখন উইং ব্যাক হিসেবে উপরে উঠে যাইত তখন আর্দা গুলার ডিফেন্সে নেমে অনেকটা রাইট সাইডে নেমে আপনার ডিফেন্স করার ট্রাই করতো। আর বিল্ড আপ ফুটবলে তো গতকালকে যেই খেলা দেখাইছে আর্দা গুলার, ভাই আমার কাছে মনে হইতেছে এই প্লেয়ারটাকে আরো গেম টাইমিং দেওয়া উচিত। উইঙ্গার হিসেবে কিংবা রাইট মিডফিল্ডার হিসেবে সুযোগ না দিলেও তাকে কিছুটা পরিমাণ হওয়ার সুযোগ দেওয়া উচিত হোল্ডিং মিডফিল্ডার হিসেবে, কিংবা নাম্বার 8-এর যে রুলটা রয়েছে ওই রুলে আমরা কিন্তু এইখানে দেখেছি যে বিগত কয়েকটা মৌসুম কি এখানে রিয়াল মাদ্রিদের লিজেন্ডারি যে নাম্বার 8 ছিলেন টনি ক্রুস, এমন ধরনের টনি ক্রুস যে সার্ভিসটা রিয়াল মাদ্রিদকে দিত, এমন ধরনের সার্ভিস আমরা কিছুটা হলো এই ম্যাচটাতে আর্দা গুলারের কাছ থেকে পেয়েছি। আপনি সামলাইক বলতে পারেন যে এখানে
উজিলের মতো একটা পারফরমেন্স, আমরা এখানে লুকা মদ্রিচের মতো একটা পারফরমেন্স, প্রাইম যেই লুকা মদ্রিচ, প্রাইম যেই মেথুস উজিল, তাদের মতো একটা পারফরমেন্স হয়তো বা এই ম্যাচটাতে আমরা পেয়েছি আর্তা গুলারের কাছ থেকে। সো এই প্লেয়ারটাকে আরো বেশি সুযোগ দেওয়া উচিত, এই প্লেয়ারটাকে ইন ফিউচারে ভাই এভাবে স্টার্টিং 11-এ যদি নিয়ে আসা নাও যায়, তাকে অন্তত পক্ষে 20, 25, 30 মিনিট করে গেম টাইমিং দেওয়া উচিত। প্লেয়ারটার বয়স মাত্র 20, সো তাকে নিয়ে রিয়াল মাদ্রিদের ইন ফিউচারে আরো বেশি প্ল্যান থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। এবার আমরা আসি রাইট ব্যাকের দিকে। রাইট ব্যাকে দেখুন, আমি সব সময় লুকাস ভাস্কেসের সমালোচনা করি, তিনি বারবার পজিশন লুজ করেন, বারবার এই জায়গায় প্লেয়ারদেরকে মার্ক করতে পারে না। সো এর জন্য কিন্তু সমালোচনা করছে, বাট গতকালকে ডিফেন্সিভলিও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, যেখানে চারটা ট্যাকেল করছে, সবগুলোই ছিল সাকসেসফুল, এবং এই চারটাই হচ্ছে আপনার 100-এ 100 ভাই, একটাও মিস করে নাই। চারটা ট্যাকেল করছে, চারটাই উইন। একটা ড্রিবল করছে, ফাইনাল থার্ডে বেশ অনেকগুলো বল সাপ্লাই দিছে। সো তার পারফরমেন্সটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমরা যদি এখন কোর্তুয়ার কথাটা না বলি ভাই, এটা তো বিরাট বড় অন্যায় হয়ে যাবে, যেখানে আপনি দেখতে পারবেন কোর্তুয়া লাস্টের দিকে এসে রিয়াল মাদ্রিদকে যেভাবে সেভ করছে, ম্যাচের শুরুর 15 মিনিটে যেভাবে আপনার হেতাফে একের পর এক শুট নিতেছিল, ওইখান থেকে যে পরিমাণ সেভ দিছে, সম্ভবত 2টা সেভ দিছে প্রথম 16 মিনিটে। এরপরে আমরা দেখছি কি ম্যাচের শেষের দিকে এসে ভাইরে ভাই যে পরিমাণ শুট ফিরাইছে, ওগুলা যদি ফিরাইতে না পারতো তাহলে তো রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে ফুল চুনা ফতে ফতে হয়ে যেত। আপনি দেখতে পারবেন যে এই ম্যাচটাতে 6টা সেভ দিয়েছে, যেখানে আপনি যদি তার এক্সিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 1.75, এবং গোল প্রিভেন্টটা হচ্ছে 1.75। অর্থাৎ তিনি এই ম্যাচটাতে গোল হতেই পারতো 1.75 এমন ধরনের বল সে ফিরাই দিয়েছে। মানে ধরে নিতে পারেন যে দুইটা গোল হয়ে যেত, সে এমন ধরনের গোল সে ফিরাই দিছে। সো এই ম্যাচটাতে আমরা বলতে পারেন যে ওই আর্তা গুলারের ওই গোলটার পরে এই ম্যাচটাতে কোর্তুয়া আমাদেরকে বাঁচাই দিছে। এই কোর্তুয়া এই ম্যাচটাতে না, প্রত্যেকটা ম্যাচে বাঁচাই দিতেছে। মানে এমন ধরনের একজন গোলকিপার আসলে রিয়াল মাদ্রিদের আছে দেখেই এখনো পর্যন্ত আমরা লা লিগাতে টিকে আছি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ কোয়ালিফায়ার থেকে শুরু করে আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারি, যেটা আপনি অস্বীকার করতে পারবেন না। তো সবকিছু মিলিয়ে এখন আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি সিজন শেষে হয়তো রিয়াল মাদ্রিদের চাকরিটা ছেড়ে দিবেন, আর রিয়াল মাদ্রিদের চাকরিটা ছাড়ার আগে আমরা অন্তত তার হাতে একটা ট্রফি দেখতে চাই এবারের মৌসুমে, একটা ট্রফি, সেটা কোপা দেল রের ফাইনাল ম্যাচটা যেটা রয়েছে সামনের ম্যাচটা, এই ম্যাচটার ট্রফিটা, কিংবা আমরা লা লিগার ট্রফিটা তার হাতে দেখতে চাই। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? কার্লো আনচেলত্তি আরো একটা ট্রফি রিয়াল মাদ্রিদকে ক্লেম করে দিয়ে তারপরে এই টিমটা থেকে বিদায় নিতে পারবে কি পারবে না, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।